আর বিচারপতিদের যারা আক্রমণ করছে সেটার প্রতিবাদ তো সে অর্থে আপনার মুখ দিয়ে কোনোদিন সে অর্থে শোনা যায় না। যারা বসে আছেন তাদের চাকরি হবে না, আমি বলে দিয়েছি তো। আপনি ক্যামেরার সামনে কিভাবে বলছেন সরকার কিসের সরকার? কালকে দিতেই পারে চাকরি ওদের। কোথাও কি মনে হয় না মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে? দরকার নেই তো মানুষ মনে রাখার। পার্থদা আমার প্রতি ভীষণ দুর্বল। না, পার্থদা আপনাকে একটা জিনিস বলেছেন, অভিনব মাঝে মধ্যে কথা কম বলতে হয়। আমার কথা হলো তুমি আইনের বাইরে কথা বলবে না। অভিনব ফালতু কথা বলে। কি ফালতু কথা বলেছি বলুক? বিচারপতি এইভাবে এক নাগারে আক্রমণ করবো না কেন? ফালতু কথাটা কোথায় হলো? আক্রমণ করা মানেই তো এ নয়। আমার স্ট্যান্ড হলেই এটা মনে হচ্ছে এটা ভুল করছে। বিচারপতি মাইকে গিয়ে বক্তব্য রাখছে, সেটা প্রতিবাদ করেছে। আগে জানতে আমি কোথায় বসে, সে বসার জায়গাটা ভুলে যায়। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম। আমাদের এই চ্যানেলে আইনজীবী পার্থ সেনগুপ্তের একটি ইন্টারভিউ রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। যে ইন্টারভিউতে তিনি তার চেম্বার জুনিয়রকে কিছু কথা বলেছেন। সেই চেম্বার জুনিয়র যদিও বয়সে অনেক প্রবীণ এক আইনজীবী, সে সময়ের জুনিয়র পার্থ সেনগুপ্তের জুনিয়র আজকে আমাদের চ্যানেলে সরাসরি ফলো আপ ইন্টারভিউ দিতে পাশাপাশি বসেছেন অরুণব ঘোষ। আমার মনে হয় না জুনিয়র তকমাটা এখন তার জন্য খাটে, আর তা সত্ত্বেও সেই ইন্টারভিউ পার্থদা যে কথাগুলো আপনাকে বলেছেন, কিছু অভিযোগ আছেন পার্থদার, এবং তা সত্ত্বেও আপনার সেই আন্দোলন প্রেসিডেন্সি কলেজে সে সময় আপনিও হয়তো নিঃসন্দেহে দেখেছেন। কি বলবেন? পার্থদা আমার প্রতি ভীষণ দুর্বল, সেটা ঠিক। অনেক দুর্বল জায়গা বলে দেয়, সেটা ওটা নিয়ে প্রশ্ন করো না পার্থদা। না, পার্থদা আপনাকে একটা জিনিস বলেছেন, অর্ণব মাঝে মধ্যে কথা কম বলতে হয়। না, কথা কম বললে লোকে তো কালা হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো কথা কম বলবো কেন? আজকে আমি বেশি কথা বলছি বলেই তো তোমরা এসেছো। হ্যাঁ, তো এখন দরকার আছে। আমার মনে হয় বর্তমান আপনার যে অবস্থান, যেটা নিয়ে এত বিতর্ক হয়েছে, আপনি যেচে ইনভাইট করলেন এই অবস্থানটা, মানে আপনার যে প্রতিবাদী সত্তাটা কোথাও গিয়ে সাধারণ মানুষের কাছে ভুল ব্যাখ্যায়িত হলো। কি এসে গেল? আমি টেট পরীক্ষায় কেউ চান্স পাবে না বলেছিলাম, বসেই বলে বাপ মা তুলে গালাগালে হয়ে গেছে। অনেক জিনিসই বলেছি, কিন্তু আমি তো কারো প্রতি দায়বদ্ধ না। আমার প্রফেশনে কি হয়ে যাবে, জজেরা রেগে যাবে, কংগ্রেস পার্টি রেখে যাবে, সিপিএম রেখে যাবে, আই এম নট কনসার্ন। 70 হয়ে গেছে, যা বলার বলে দিই। মানে আপনি কি আপনার নৈতিকতা থেকে কথাগুলো বলছেন? একদম বিরোধিতা একদম আমি কোনোদিন দেখেছো বিরোধী করবো বলে বিরোধী? তা না, নৈতিকতা আমি রিজন কথা। নীতি হলো আবার বাজে, যে নীতির বাইরে গেলে বলবো না, যদি বুঝি সেটা সত্য কথা। নীতিটা দাঁড়াতে পারছি না আমি, তা না। আমি একদম, আমার অস্ত্র হলো মানে বিশ্বাস হলো যুক্তিতে, এবং যুক্তি প্রথম, যুক্তি শেষ। কোনো বিচারপতিকেই আপনার পছন্দ হয় না? মানে তার জাজমেন্ট নিয়ে আপনি একাধিক প্রশ্ন তোলেন এবং আপনি তুলে যাচ্ছেন লাগাতার, তুলবো। সব বিচারপতি কি আইনত? না, সব বিচারপতি তো বলিনি। আপনি যে বিচারপতিদের কথা বলেন, একজন দুজন, তারাই একটা পাঠ নিচ্ছে বিভিন্ন 50-এর উপর না, তার 50-এর উপর বিচারপতি আছে, তারা খুবই খাটাখাটনি করে বলছে। আমার কথা হলো তুমি আইনের বাইরে কথা বলবে না। টিভিতে দেখছে এই তো ভাগ্নে নাকি একটা ভাইপো আছে, এই তো, এটা তোমার বলা উচিত না। ভাইপো যদি তোমার সম্পর্কে বলে, সাহেব তো বলছে পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বিচারপতিদের অ্যাটাক করা হচ্ছে। সেটা একজন দুজনকে, সবাইকে না। মুখপাত্র করছে, মানে দলের কথাটাই তো। না, সেটা একজন দুজনকে, মানে মুখপাত্রই একজন দুজনকে বলছে। তুমি বলবে কেন? মামলার বাইরে গিয়ে সাংবাদিকদের যে অরুণব সারদা নারদা নিয়ে মামলা করেছেন, বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ করেছেন, সে আজকাল প্রতিবাদ করছেন কার বিরুদ্ধে? বিচারপতিদের বিরুদ্ধে। হ্যাঁ, করবো তো। আমার যে বড় বড় কথা বলে, যখনই বলি যে ভাই 46-47 বছর বিচারপতি বিচারক হয়েছে, মেরিট আছে। 62-তে রিটায়ারমেন্ট, 56 বছর বয়সে রিটায়ার করেছে, কি লাভ? আমার কোথায় ধরাধরি আছে? এগুলো শুনতে ভালো লাগে না, এটা সত্যি কথা। না, অনেকে যে খারাপ রকম তকমা দিচ্ছেন, আমি ক্যামেরার সামনে বলছি না, সেগুলো আপনি কিভাবে দেখেন? মানে এটা ঠিক বয়স হয়ে গেছে বলে আপনি হয়তো বলছেন, অনেকে ভাবছেন, কিন্তু আলটিমেটলি আপনার মেরিট অফ, আমার সেটা ডিস্ট্রিবিউট করুন না। বলো ওনাও ফালতু কথা বলে। কি ফালতু কথা বলেছি বলুক? এই যে বিচারপতি এইভাবে এক নাগারে আক্রমণ করবো না কেন? ফালতু কথাটা কোথায় হলো? আক্রমণ করা মানে তো এ নয়। আমার স্ট্যান্ড হলেই এটা মনে হচ্ছে এটা ভুল করছে। বিচারপতি মাইকে গিয়ে বক্তব্য রাখছে, সেটা প্রতিবাদ করেছে।
আর বিচারপতিদের যারা আক্রমণ করছে সেটার প্রতিবাদ তো সে অর্থে আপনার মুখ দিয়ে কোনোদিন সে অর্থে শোনা যায় না। কোনটা? যেগুলো বিচারপতিদের একাধিক আক্রমণ সে করছে। প্রশ্ন হচ্ছে মামলা নিয়ে তো কেউ আক্রমণ করছে না, বাইরে ব্যক্তিগত জীবনে কি হয়েছে সেই নিয়ে তুমি বলে যাচ্ছ, বলবি, শেষ করতে হবে, গালাগালাজ করতে হবে। কুণাল ঘোষের মতো লোককে জন্ম দিয়ে সেইগুলো সে বলে যাচ্ছে, বলার আগে জানতে আমি কোথায় বসে, সে বসার জায়গাটা ভুলে যায়। আপনি কি আপনার জায়গাটা মানুষের মন থেকে হারিয়ে ফেলছেন বলে মনে হয় না? আমার কিছু এসে যায় না, মানুষ কি ভাবে। আমার অ্যানালিসিসে সত্যি কথা বলি, নিল না নিল আলটিমেটলি নেয়। প্রথমে গালাগাল করে, তার 3 মাস বাপ মা তুলে গালাগাল করে, তার 3-4 মাস বললে যখন থেকে সত্যি যেটা বলেছি। আমার হলো আইনত অ্যানালিসিস করে বলি, ব্যক্তিগত কারো প্রতি প্রশংসা বা ঘৃণা নেই। না, আরো একটা বিষয় যে বিচারপতিরা দুর্নীতির বিরুদ্ধে যে কাজটা করা উচিত ছিল অনেক আগে, সেই কাজটা কলকাতা হাইকোর্টের বিভিন্ন বিচারপতিরা করছেন, সেটাকে তো আপনাকে অগ্রাধিকার দিতে হবে, মান্যতা দিতে আমি হবে। আইন অনুযায়ী বিচার করছি কিনা, বিচার মানে কি, আইন মেনে বিচার করা। ধরো বাড়িওয়ালা ভাড়াটে, ভাড়াটের পক্ষে আইন, বাড়িওয়ালা কোটিপতি, ভাড়াটে হলো 20 টাকার, আইনটা হলো ভাড়াটের পক্ষে, সে কোটিপতি হলো, এগুলো দেখতে হবে। কিন্তু কোথাও কি মনে হয় না মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে? দরকার নেই তো মানুষ মনে রাখার, কি দরকার? এটা তো মানে বিষয় হলো আপনি যেভাবে কথা বলতেন মানুষের মনের কাছে অনেক কিছু অনেক কাছে, মানুষ কেন এটা মেনে নিতে পারছে না আপনার এই ভাষণটা? কারণ কদিন বাদই মানছে, টেটের চাকরি হয়েছে, সব বড় বড় কথা বলে দিল। হ্যাঁ, যারা বসে আছেন তাদের চাকরি হবে না, হবে না, আমি বলে দিয়েছি তো। আপনি ক্যামেরার সামনে কিভাবে বলছেন সরকার কিসের সরকার? দিতেই পারে চাকরি ওদের। হ্যাঁ দিতে পারে, ওই ইয়েটা কোথায় তোমার কাছে দেখবে, তোমার কোয়ালিফিকেশন কাছে। রাস্তায় বসে গেলাম, কোয়ালিফিকেশন হয়ে গেল। যারা বসে আছে তারা, আমি তাদের পর থেকে বলেছি যে তোমরা কোর্টে এসো ভাই, কোর্টে এটা বলো কি তোমাদের লড়াই চলছে, লড়াইটা কিসের লড়াই? রাস্তার কে কে কি প্রমাণ আছে? ওরা এইখানে টেটে কিসের লড়াই হচ্ছে? কিছু লড়াই হচ্ছে না। হ্যাঁ, রাজনীতির জন্য কয়েকজন আছে উকিল, তারা বেঁচেই আছে রাজনীতির জন্য বলে যায়। এটাও তো, আপনিও তো রাজনীতিবিদ এবং না আমি রাজনীতির উপর বেঁচে নেই। সারদা বিভিন্ন ক্ষেত্রে ওই সময় তথাকথিত দাপিয়ে রাজনীতি করেছে, ধরিয়ে দিয়েছি নারদা সারদা, সেটা এক জিনিস। তো লয়ার করেছি নারদা, কিন্তু এখন যেগুলো করছে, ওই বসে আছে মিটিং, একটু পার্টির হয়ে বসে কথা বলি, লক্ষ্য হলো পার্টির ইমপ্রুভমেন্ট। না, আমি একটা অপ্রিয় প্রশ্ন করছি যে আপনিও তো এই জিনিসটাই তো করেছেন আলটিমেটলি। এটা তো আপনি শুধু নয়, এটা তো পরম্পরা যে আইনজীবী রাজনীতিবিদ রাজনীতি করবে। আমি বলিনি, আইনের ভাষায় বিচার, আমি কখনো বলিনি ভাই যার চাকরি হবে না বলে দিই চাকরি হবে না। আমার চেম্বারে 10 জন এলে 8 জন ফেরত যায়, অন্য জায়গায় যায়, ভালো ভালো কথা বলে, হয়ে গেল। যারা অযোগ্য বলে তকমাহিত হয়েছিলেন শোনা যাচ্ছিল, তারা আপনার কাছে এসেছিল চাকরি। আমি বলে দিয়েছি তো, আমি কোর্টের মধ্যে গোপন বলাই তো তখনই তো ফেরত নিল, আর কারো হয়ে দাঁড়ায়নি। কেন দাঁড়ালেন না? কেন তাহলে আপনার ওইটাই তো হয়ে গেল। আমি যারা এনগেজ করেনি তো আমি বসেছিলাম, আমি বললো কি হচ্ছে এটা, একটা লোকের চাকরি করে চলে গেল, সে জানতেই পারলো না, তখনই জজ একটু পিছিয়ে গেলেন। কিন্তু আপনার মনে হয় না যে অযোগ্য যারা বলছেন, অযোগ্য মানে আইনত প্রমাণিত হয়নি, কিন্তু সমাজের অযোগ্য, তারা টাকা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে অসৎভাবে চাকরি পেয়েছেন, আপনি কেন তাদের হয়ে লড়লেন? আমি লড়িনি, আমাকে কেউ এনগেজ করেনি। আমি যা বলার বলে দিই, কারণ অনেক ছেলে আছে যারা সত্যি চাকরি পেয়েছে, লড়াই করে তাদের চাকরিটা চলে গেছে, প্রথম দিনই আমি বলেছি। আর যারা রাস্তায় বসে আছে, যারা মেধা সম্পন্ন ব্যক্তি, তারা রাস্তায় বসে আছে, কোনো অনুভূতি না কোনো অনুভূতি, রাজ্যে বসে আছে, আমি জানবো কি করে কে মেধাবী? তারা ঝড়জল করে মেদিনীপুর থেকে এসে বসে, ঝড়জল হলেই মেধাবী হয়ে গেল? তাই কোর্টে আসতে হবে। কোর্টে আসছে না, সেভাবে প্রশ্ন তুলে আসছে না। প্রশ্ন তুলতে হবে আইনের প্রশ্ন। এই জটিলতাটা, সমস্যার সমাধান কিভাবে হতে পারে? আমি জানি না। লর্ড হোম বলে আমেরিকার চিফ জাস্টিস ছিলেন, বিখ্যাত, তাকে বলে জাস্টিস তো বলছে আই এম হিয়ার নট টু ডু জাস্টিস বাট টু ফলো দি ল অ্যান্ড রিচ ওয়্যার ইট লিডস। এখানে জাস্টিস করছে। আপনার কি মনে হয় যে এই পুরো জটিলতাটা সমস্যার সমাধান কিভাবে হতে পারে? কোর্ট করতে পারে, কোর্ট, হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল থেকে ডিভিশন থেকে সুপ্রিম কোর্ট, এইটাই সিস্টেম আমাদের। এই তো মানে অনন্তকাল ধরে। এবং কজন আছে ওখানে, তারা হাতে আমার কাছে এসেছিল, তোমার সার্টিফিকেটটা দেখো নেই, তুমি যে পাশ করে হয়েছো সেটা দেখাও।
নেই। বসে গেলেই তো হলো না, তোমার কাছে ডকুমেন্ট চাই। আপনার কি মনে হয়, আজকে এই প্রশ্নটা আপনাকে করছে, আপনার হ্যাঁ, অবর্তমানে মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে? আমার এটা রাখার আপনি দরকার নেই ভাই, যা বলার সেটা বলে তো দেবো। আপনার একটা মনে রাখার দরকার নেই, আমি বলি তো। আপনার কেন মনে রাখবে না? মানে আপনার একটা রাজনৈতিক আমি যা অবদান আছে, বলার আইনজীবী হিসেবে আপনার অবদান আছে। হলো হলো। একাধিক আমি যা ক্ষেত্রে বলি মানুষ এটা রিজনের কথা বলি, যুক্তি দিয়ে বোঝাবো না, আমি বুঝে যাব। আবেগ আর যুক্তি দুটো পুরো আলাদা। যুক্তি বলছে এরা প্যানেলিস্ট নাম আছে এবং এদের ওএমআর শিট ডিস্ট্রয় করা হয়েছে, যারা অরিজিনাল যোগ্য সেটা তারা কোর্টে চাকরি বলেনি, পাচ্ছে না। কোর্টে বলেনি, কোর্টে আসুক না, প্রমাণ করুক। এই অসুবিধা হয়ে যাচ্ছে। আবেগের মানে যুক্তির কাছে আবেগের কোনো স্থান নেই। যখনই তুমি বলি এটা হওয়া উচিত, তার মানে তোমার যুক্তি নেই। তখন বলো উচিত এই কারণে, এই কারণে। আপনি বলছেন আপনি চান মানুষ যেন আপনাকে মনে না রাখে, এটা কি আবেগের কথা? মানে না কোনো, আমি কেয়ার করি না, আমি কেয়ার করি না। তুমি টেটের বলো কখন বলেছেন কারো চাকরি হবে না, তা কি হলো, হয়েছে? তোমরা বাপ মা তুলে গালাগাল, কেন ওদের এক্সপ্লয়েট করা। ওরা বসে আছে ওখানে ওই ঠান্ডার মধ্যে, ওখানে বন্ধুগণ আমরা এলে আপনাদের চাকরি হবে, তো পলিটিক্যাল লাভ নেবার জন্য বলছে। কিন্তু আপনার তো একটা রাজনৈতিক লড়াই ছিল, আইনজীবী হিসেবে হ্যাঁ, তাই তো প্রতিবাদিতা করছি, চরিত্র ছিল। এটাও করি। কিন্তু আপনার স্ট্যান্ডটা সম্পূর্ণভাবে বিপরীত ধর্মী হয়ে গেছে। না, বিপরীত ধর্মী হয়নি, লোকের ধোকা দেওয়ার জন্য ধোকা দিচ্ছে এরা। আমি বুঝিয়ে দিই যে আমার যে কটা মামলা করেছি নারদা সাদ, এগুলো তো লেগেছে, সেটা ঠিকই, ধরে এই নিয়ে জন্যই তো এসছে। মানুষের হ্যাঁ, expectation তাই আপনার বলে উপরে। আমি লোককে গিয়ে বলবো মাঠে বসে আছে তার সার্টিফিকেট না দেখে, বলবো তো আমার বাড়িতে এসেছি, বলতো আমার সার্টিফিকেট দেখো, বললো সার্টিফিকেট নেই। ভিড়ে বসে আছে বললি তো হবে না। মানুষ বলছে হঠাৎ কি হলো আপনি তৃণমূলপন্থী হয়ে গেছেন। না, তৃণমূল মানে শোনো, যুক্তি না থাকবে তৃণমূল হলে কি এসে গেল? কেউ যদি যুক্তির কথা বলে তৃণমূল, তো কি এসে গেল? আমি তৃণমূল নই, আমি একদম যুক্তির পক্ষে। এই যে মমতাকে গালাগালাচ্ছি, হাওয়াই চটি কি সাদা চটি চপ্পল কি সব বলছে। আমি ওদের সিপিএম এর লিডারে বললাম, তোমরা যাও না, পাড়ার লোকের সঙ্গে মেশো না তোমরা। আমাদের কাছে উকিল হিসেবে লোকে আসে, তোমাদের কাছে কে আসে? হ্যাঁ, বিকাশ দাস সম্বন্ধে উল্টো কথা বলে দিল তার লোকেরা, তো কি এফেক্ট? বিকাশ দেখুন আউট। বিকাশবাবু তো শেষ অব্দি তো এই লড়াই এখনো আছে এবং ডিভিশন কিসের লড়াই আছে? পয়সাটা নিয়ে করেছে না করেনি? আমি তো পয়সা নিই না। সেটা তো পেশাগত। হ্যাঁ, পেশা আমার এটা বলছিলাম, এখানে ধান্দাবাজি চূড়ান্ত। আমি ওইকে বলছি না ধান্দাবাজ, আমার পেশা আর আদর্শ দুটো আলাদা। কি দাঁড়ালো? পেশাটা যদি আদর্শের বিরুদ্ধে হয়ে যায়, তাহলে তো আমি কিছু তুমি থামবে না সেখানে। সেটা ঠিক, সুপ্রিম কোর্টে একাধিক সময় মামলা করতে সে অর্থে উনি ফিজও নেননি, ওনার ফিজও সেটা জানি না, যেটা আমি শুনেছি। বাট এখন যা বলছে 27 লক্ষ টাকা নিয়েছে। সেটা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে। বলছে তো, বলবে কেন? বাট আপনার তো ইচ্ছা করলে আপনি জানতে পারেন না, এক্স্যাক্টলি কত নিয়েছে, না, আপনার তো না, একটা 1 মিনিটের বিষয়। না, ব্যাপারটা হলো তাই তো, বাজারে সংবাদপত্রের সামনে দুমনাম বললে আরে কি দিয়েছে, কটা লোকের চাকরি হলো? আমি সিম্পল, কটা লোকের চাকরি হলো, কোথায় জিতলে তুমি মামলাটা? একটাও জেতে। সেটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস, ভারতীয় আইন ব্যবস্থা। আপনি বইটা লিখেছেন, আমি পড়ছিলাম আগের দিন আপনার বইটা, যে আইন ব্যবস্থাটা দীর্ঘমেয়াদী। হ্যাঁ, দীর্ঘমেয়াদী হতে পারে, কিন্তু তোমার যুক্তির এটা কোথায় যাবে? যুক্তি তো নেই, সবাইকে চাকরি দিতে হবে বলে দিলাম। আপনার মনে হয় যারা অযোগ্য, মানে কোট আন কোট অযোগ্য, আমি বলছি না অযোগ্য, লোকে বলেন তারা অযোগ্য, তাদের চাকরি করার অধিকার আছে? না, নেই তো, তাহলে কিন্তু প্রমাণ করতে হবে অযোগ্য। সবাই জানে মানে তুমি আগে বলো অযোগ্য কি যোগ্য। মানুষকে এগুলো ধোকা দেয়া বলে, সাধারণ মানুষ, তাদের আইনের ব্যাপারটা বলা হয় না, ধোকা দেয়া বলে। আমার কাছে এসেছিল টেটের সব লোকেরা, আমি বললাম ভাই ডকুমেন্ট চাচ্ছি, কোনো ডকুমেন্ট নেই, বসে গেছে ওখানে, এবং তোমরা কেউ জিতবে না, গালাগাল করলো প্রেসে, তারপর